আমি ব্যক্তিগত বিষয়ে মানে সাক্ষাৎকারে কিছু বলা বহুকালও ছেড়ে দিয়েছি। আরো 100টা মানুষ তোমার বিষয়ে আরো 100টা কথা বলতে পারে। জীবনটা তো ব্যক্তিগতভাবে তোমার নিজেরই, তুমি সেটা কিভাবে চালিত করবে, কোন পথে নিয়ে যাবে, ভালোটার জন্য বা খারাপটার জন্য কারো জীবন থেমে থাকতে পারে। আমি বরাবরই কাজেই বেশি কনসেন্ট্রেট করে এসেছি, এখনো তাই করি। এর বাইরে খুব একটা ভাবি আমার কেউ নেই। আমার অত ব্যস্ততাও নেই। আমি খুব একটা পাবলিক ইভেন্টস বা ওই কোলাবোরেশন রিলস যা হয় আমি তো কোনোটাই করি না। আমি ইনফ্যাক্ট শোজও করি না। আমার ফেরার কোনো পরিকল্পনা নেই সোশ্যাল মিডিয়াতে, কারণ আমি খুব একটা কিছু মিস করি না সোশ্যাল মিডিয়া থেকে। তাকে নিয়ে আপনাদের সবার মনে অনেক প্রশ্ন, তিনি কোথায় গেলেন? যেহেতু সোশ্যাল মিডিয়া তিনি ব্যবহার করেন না এবং থাকতেও পছন্দ করেন অন্তরালে, সুতরাং তাকে নিয়ে ওই জন্য ইন্টারেস্টও অনেক অনেক বেশি হয়ে থাকে। ইয়েস, অফকোর্স আমি কথা বলছি সব্যসাচী চৌধুরী। আর আজকে দ্য ওয়ালে সব্যসাচী, প্রথমেই তোমাকে অনেক অনেক ওয়েলকাম। আগে বলো, জীবন কেমন চলছে? জীবন ভালোই চলছে। এই যে সোশ্যাল মিডিয়া থেকে তুমি নেই, প্রায় 2 বছর হতে চললো, ভক্তরা খুব মিস করে। সব্যসাচী কবে ফিরছে সেখানে? অ্যাকচুয়ালি প্রায় 3 বছর হতে চলছে। 3 বছর হতে চলছে। আমার ফেরার কোনো পরিকল্পনা নেই সোশ্যাল মিডিয়াতে, কারণ আমি খুব একটা কিছু মিস করি না সোশ্যাল মিডিয়া থেকে। ইনফ্যাক্ট আমার বরং একদিকে লাভই হয়েছে, তো একটু কনসেন্ট্রেশনটা বেড়েছে আগের থেকে। আর যারা তোমাকে মিস করে, তুমি না মিস করলেও তারা তো তোমাকে মিস করে। সেটা আমাদের যদিও একটা নেড়াছাদের বলে একটা ছোট টিম আছে, আমি ওখানে মাঝে মধ্যে ওদের পেজের হয়ে লিখি। সেখানে কিছু মানুষ তারা পড়ে এখন, কিন্তু সবসময় সুযোগ সুবিধা পাই না। ওই যেমন বই লিখতে হবে সেরকমই লিখি। সবচেয়ে যেটা ভালো খবর, পরপর অনেকগুলো কাজ এই মুহূর্তে তোমার হাতে, এবং শুধুমাত্র অভিনেতা হিসেবে তো নয়, স্ক্রিপ্ট রাইটার, ক্রিয়েটিভ ডিরেক্টর, অনেক রকম পালক মাথার পিছনে বসছে আর কি অ্যাটাক করে। এই ফেজটা কিভাবে? দেখো, লেখাটা এককালে আমি শখে লিখতাম, শখে লিখে হয়তো বাড়িতেই রাখা থাকতো বা হয়তো কাউকে শোনানো। ইভেনচুয়ালি একটা সময় আমি লেখাটাকে একটু সিরিয়াসলি নিই, একটু লিখতে শুরু করি স্ক্রিপ্টের গল্প হিসেবে। প্রথম 2-1টা গল্প আমার গল্পে কাজ হয়েও যায়, আমি জানতে পারি না, পরে যাই। তারপরে রিয়েলাইজ করি যে আচ্ছা, তাহলে তো অতটাও খারাপ লিখিনি, বলে করুক বা না বলে করুক, ঠিক আছে, কাজ যখন হয়েছে তাহলে ওকে। তারপর থেকে আমি একটু একটু করে আর কি নিজেকে ব্যস্ত রাখি লেখার মধ্যে। আগে যেটা হয়তো আমি শখে লিখতাম, এই যে তুমি সোশ্যাল মিডিয়ার কথা বললে, সোশ্যাল মিডিয়াতে অনেকেই তখন পড়তো বা তারা ফিডব্যাকও দিত। এখন যেটা হয়েছে সেটা হলো যে এই জয়সলমীর জমজমাটের ডায়ালগস এন্ড স্ক্রিপ্টের অনেকটা আমি হ্যাঁ। তো রিঙ্কুদা যখন আমাকে প্রথম বলে যে আমরা এটা নিয়ে প্রজেক্টটা করছি, তখন তার গল্প নিয়ে আলোচনা করা থেকে শুরু করে তার ডায়ালগস এন্ড সো অন, মানে এমন একটা সফটওয়্যার আমরা ইউজ করতাম যেখানে রিঙ্কুদার আমি একসাথে লিখতে পারতাম। রিঙ্কুদার বাড়িতে, আমি আমার বাড়িতে। এবার রিঙ্কুদার ওয়ার্কিং প্রসেসটা হচ্ছে, রিঙ্কুদা ভোর 5টায় উঠে লিখতে বসে, আর আমি ভোর 5টায় লেখা শেষ করে শুতে যাই। আচ্ছা। তো একদিন কোইন্সিডেন্টালি 5টাটা ম্যাচ করে গেছে। তা আমি দেখছি, আমি যতটা লিখেছি ওখানে ডিলিট করছে ওপর, আমি ওখানেই লিখেছি গুড মর্নিং, ডিলিট করছো কেন? স্ক্রিপ্টেই লেখা হচ্ছে আর কি। তো দিস ইজ দ্য রিলেশন which I have with রিঙ্কুদা। এন্ড ভোর 5টার সময় আমাকে বলছে তুই শুতে যা, এখন আমি লিখবো। ঠিক আছে, তো এইভাবে জয়সলমীর জমজমাটের স্ক্রিপ্ট লেখা হয়েছে। তারপর তো আমরা শুটিং এ যাই। জয়সলমীর ইজ এ ওয়ান্ডারফুল প্লেস। আমাদের বাংলা সাহিত্য এবং বাংলা চলচ্চিত্রে জয়সলমীরের বড়সড় কন্ট্রিবিউশন রয়েছে, সেটা তো আমরা জানি। উল্টোটা, অ্যাকচুয়ালি বাংলা সাহিত্যে জয়সলমীরের কন্ট্রিবিউশন নেই, মানে বাংলা সাহিত্য কন্ট্রিবিউট করেছে জয়সলমীরকে, এবং টুরিস্ট স্পট হিসেবে মানুষের কাছে আরো মনোগ্রাহী করে তুলেছে। সেই নস্টালজিয়াটা মানুষ উপভোগ করতে চায়। নস্টালজিয়া বলে নয়, এটা দেখে খুব ভালো লাগে যে একটা বিদেশি টুরিস্ট যখন জয়সলমীরে এসেছে বা সোনারকেল্লাতে যখন ঢুকেছে, ওখানকার একজন রাজস্থানী গাইড একটা ফ্রেঞ্চ লোককে বলছে ইয়ে মুকুল বাড়ি হ্যাঁ। আচ্ছা। তো এবার দুজনের সাথে মুকুলের কোনো কানেকশন নেই, কিন্তু মুকুল বাড়িটা ইজ মুকুল বাড়ি। দ্যাটস দ্য কন্ট্রিবিউশন অফ বাংলা সাহিত্য, দ্যাটস দ্য কন্ট্রিবিউশন অফ সত্যজিৎ রায়। এবং জয়সলমীর শহরটা কিন্তু এইটা থেকেই আরো গ্রো করতে শুরু করেছে, এবং গোল্ডেন ফোর্ট্রেস নামই হয়েছে বলতে গেলে এই কারণে। একদমই তাই। তুমি তো খুব ইন্ট্রোভার্ট, মানে এটা তো তোমার কথায় একদম শুরু থেকেই তুমি যখন আমি অভিনয় করতাম না তখন থেকেই। তোমার ফান টাইমটা কি করে কাটে? মানে তুমি যখন উপভোগ করতে চাও, মজা করতে চাও, সেটা কিভাবে কাটে? আমি PS5 এ গেম খেলি, আমি FIFA খেলি। আমরা তো জানি যে তোমার একটা নিজস্ব ভেঞ্চার আছে, সেটা হচ্ছে হোদল। সেটা তোমার এবং সৌরভ
দাস দুজনে মিলে একসঙ্গে শুরু করেছিলে সেই জার্নিটা, সেটার কি খবর, সেটার কি আপডেট? ওটাও প্রায় 3 বছর হতে চললো, সেপ্টেম্বরে 3 বছর হবে। চলছে এখনো ঠিকঠাক আছে। আমরা মাঝে মাঝে যখন সময় পাই সেখানে যাই, অনেক সময় কিছু ইভেন্টসও হয় ওখানে। আর এই যে এরকম একটা লুক, মানে লোকে বলছে বামা খ্যাপার সেই লুকটাই নাকি তুমি কন্টিনিউ করে চলছো। কারণ আমি বামা খেপাটা আবার করছি সামনে, যেটা সিনেমাতে আসবে, তো সুতরাং সেই লুকটা তো আমাকে তার জন্য লাগবে। বেসিক্যালি প্রজেক্টটা হয়তো আরেকটু আগে হতে পারতো, এখন একটু পিছিয়েছে। তো এবং এই জয়সলমীর জমজমাট যখন আমরা করতে গেছি, দ্যাটস ওয়ান অফ দ্য রিজন যে আমি লুকটা এখানে চেঞ্জ করতে পারি বা করিনি। তো তারপরে আবার এটা করার কথা। এবং বামা খ্যাপার কথা যখন আমরা বললাম, সেখানেও তুমি অ্যাজ আ ক্রিয়েটিভ ডিরেক্টর হিসেবে তুমি কাজ করছো, চিত্রনাট্য লিখছো, সেটাও তোমার, সেই দায়িত্বটাও তোমাকে দেওয়া হয়েছে আর কি, সেটাও একটা বিগ অ্যাচিভমেন্ট বলা যেতেই পারে। হ্যাঁ, বলতে পারো যে গত 1 বছরের বেশি হয়ে গেল। লাস্ট এপ্রিলে আমি রামপ্রসাদ শেষ করেছি, তারপর থেকে আমি ওই কারণে কোনো টিভিতে কোনো প্রোগ্রাম করিনি, কারণ এটাই চলছে অনেকদিন ধরে কাজটাতে। তুমি তো একজন অভিনেতা, তোমার পিয়ার দরকার, মানে এই সময়তে দাঁড়িয়ে প্রত্যেক অভিনেতার একজন করে ম্যানেজার থাকে, পিয়ার টিম থাকে, সব্যসাচীর এইসব নেই কেন? আমার কেউ নেই। আমার অত ব্যস্ততাও নেই। আমি খুব একটা পাবলিক ইভেন্টস বা ওই কোলাবোরেশন, রিলস যা যা হয়, আমি তো কোনোটাই করি না। আমি ইনফ্যাক্ট শোজও করি না, যেটাকে আমরা কেন, সেটাই আমার প্রশ্ন। কেন বলতে একটা বন্ধু হিসেবে আমার জানার ইচ্ছে খুব, যে মানে কেন, মানে তোমার মনে হয় না যে এই লাইমলাইটটা তো প্রত্যেক অভিনেতা যারাই শোবিজের সঙ্গে তোমরা যুক্ত তাদের ভীষণ দরকার? না, আমি না এই ইন্ডাস্ট্রিতে আসার আগে থেকে আমি খুব স্পেসিফিক্যালি জানতাম যে আমি কতটুকু চাই, কি চাই, এবং তার বেশি আমি চাই না। ঠিক আছে, তো আমি তো কোনোভাবেই অভিনয়ের সাথে যুক্ত ছিলাম না, আমি পড়াশোনা করতাম, বাইরে থাকতাম। তো আমি যখন আসি এখানে, আমি চেয়েছিলাম যে আমি এইটুকু করব। এবং প্রথম দিকটায় যখন আমি সবে যখন একটু পরিচিত হতে শুরু করেছি, আমাকে অনেকে বলেছিল যে ওই বাঁচাতে চল, ওখানে পয়সা পাবি, এ পাবে। আমি যে যাইনি তা না, আমি কয়েকবার গেছি। হয় না যে প্রথম খুব ভালো লাগে ব্যাপারটা, এন্ড দেন আই রিয়েলাইজ যে না, এটার জন্য আমার কাছে, মানে আমার কয়েকটা জিনিস আমি খুব ফলো করি। মানে দেখো, আমি কাজ করি এবং সেই কাজের জন্য ধার্য যে পয়সাটা সেটা আমি নিই, কিন্তু আমি পয়সার জন্য কখনো কাজ করি না। যে আমি এক্সট্রা আরো 2 পয়সা রোজগার করবো বলে আমি একটা অনিচ্ছা সত্ত্বেও একটা কাজ করে নিলাম, সেটা আমি খুব একটা করি না। একদমই। আসলে মানে 2022 সালে যখন তোমার লাইফে একটা চেঞ্জেস এসেছিল, আমরা জানি, আমার খুব কাছের মানুষ, যখন তুমিও হারিয়েছিলে, তারপর মানুষ ধরে নিয়েছিল যে আসলে কি হয় সভ্য, মানে মানুষ বোধহয় খুশি কেউ থাকলে মানুষ সেটা অ্যাকসেপ্ট করতে মানুষের সমস্যা হয়। তুমি যে স্বাভাবিকভাবে ফিরছো, কাজ করছো, তো এই ব্যাপারটাতে হয়তো অনেকে বলেছে যে আচ্ছা নর্মালাইজ হয়ে গেছে, আবার কেন নর্মাল, তার মানে কি সব ভুলে গেছে? আমি ব্যক্তিগত বিষয়ে মানে সাক্ষাৎকারে কিছু বলা বহুকাল তো ছেড়ে দিয়েছি। আজকে আরো 100টা মানুষ তোমার বিষয়ে আরো 100টা কথা বলতে পারে। জীবনটা তো ব্যক্তিগতভাবে তোমার নিজেরই, তুমি সেটা কিভাবে চালিত করবে, কোন পথে নিয়ে যাবে, তুমি কাজ করবে কি করবে না, লোকের সাথে কথা বলবে কি বলবে না, সেটা একান্ত তোমার ব্যক্তিগত বিষয়। তো সেটা পিপল ক্যান নট ডিসাইড যে তুমি কোথায় যাবে, তুমি কি করবে। কিন্তু সেই ভালোবাসাটাও তুমি ইকুয়ালি পেয়েছো তাদের থেকে, সেই মরাল সাপোর্টটাও পেয়েছো। আবারও বলছি যে দেখো, মরাল সাপোর্ট বলো, ভালোবাসা বলো, তুমি যেটাই বলো না কেন, কোনোটার জন্যই, ভালোটার জন্য বা খারাপটার জন্য কারো জীবন থেমে থাকতে পারে না, তাই না? কেউ যদি ভালো তোমাকে বলেও থাকে, তাহলেও তোমাকে সকালবেলা উঠে ব্রেকফাস্ট খেতে হবে, কাজে যেতে হবে। উল্টোটাও হয়, কেউ যদি তোমাকে খারাপও বলে থাকে, কেউ যদি তোমাকে নিন্দাও করে থাকে তোমাকে নিয়ে, তাহলেও তোমাকে সেটা করতে হবে। আমার মনে হয় আমি বরাবরই কাজেই বেশি কনসেন্ট্রেট করে এসেছি, এখনো তাই করি, এর বাইরে খুব একটা ভাবি। লাস্ট বাট নট দ্য লিস্ট, সিরিয়ালের দর্শক তোমাকে কবে পাবে কি তারা? এই মুহূর্তে তো আমি করতে পারছি না, কারণ আমি বেশ কিছু কাজ করতে পারিনি, আমি ছেড়ে দিয়েছি। তবে আগামী দিনে নিশ্চয়ই কখনো তো করবো, কারণ আমার টেলিভিশন দিয়েই তো আমার শুরু, আর টেলিভিশন করতে আমার খুবই ভালোই লাগে। তবে হ্যাঁ, যেটা আছে, আমি হয়তো নির্দিষ্ট কিছু পার্টিকুলার টপিক নিয়ে কাজ করি বা কিছু পার্টিকুলার চরিত্র নিয়ে কাজ করি। তুমি কি মানুষটা খুব স্পিরিচুয়াল, মানে খুব? না, আমি যে খুব স্পিরিচুয়াল তা নই, বাট
একটা হয় না যে পার্টিকুলার কিছু চরিত্র আমার ভালো লাগে করতে, মনে হয় যে সেগুলো নিয়ে অভিনয় করলে আমিও কিছু পাবো চরিত্র আচ্ছা, থেকে, বা আমিও কিছু ভাবে ইনভলভ হতে পারবো। আর কিছু চরিত্র থাকে মিথ্যে বলে লাভ নেই, যেটা আমি জানি যে আমি পারবো না করতে, আমার পক্ষে সম্ভব নয়। তুমি যদি এখন আমাকে বলো যে আমি এই তোমার ভিক্টোরিয়ার সামনে হিরোইনের সাথে এবং 50 জন ব্যাকআপ ডান্সার নিয়ে আমি নাচছি, I cannot imagine myself. করতে চাও না? I cannot imagine myself. পুষ্পা টু এর মধ্যে ওরা চরিত্র হলো মারপিট জমজমাট, মানে সেটা সভ্য করবেন না? হ্যাঁ, if it is more realistic তাহলে ডেফিনেটলি হয়তো করবো, কিন্তু আমি ঠিক এক্স্যাক্টলি ওই যে দ্য হিরো মেটেরিয়াল যাকে বলা হয়, Romantic, কমার্শিয়াল হ্যাঁ, কমার্শিয়াল commercial. রোমান্টিক হিরো, সেটা আমি নই। দেখো, দিনের শেষে সব ছবি কমার্শিয়াল, যেটা মানতে হবে। না, আমি আমার লিমিটেশনটুকু জানি, আমি তার মধ্যে কাজ করি, আমি জানি, সেইভাবেই আমি বেশি এনজয় করি। একদম। আর তোমার দর্শকরা তোমাকে হয়তো এভাবেই পছন্দ করে। লাস্ট বাট নট দ্য লিস্ট, জয়সলমীর জমজমাট আসছে, দ্য ওয়ালের দর্শকদের তুমি যদি কিছু বলতে চাও। ক্লিক সাবস্ক্রাইব করুন এবং জয়সলমীর জমজমাট অবশ্যই দেখুন। আপনাদের ভালো লাগলো বা খারাপ লাগলো সেটা ক্লিকের কর্তৃপক্ষকে এসে জানাতে পারেন, সেখানে ফিডব্যাক দিতে পারেন। এন্ড রিঙ্গোদা ইজ অলওয়েজ ওপেন টু ফিডব্যাক অ্যান্ড ক্রিটিসিজম। ওনার নিজস্ব প্রচুর আরো রিসার্চ ওয়ার্ক আছে যেটা দিয়ে পরবর্তীকালে কাজ হবে। তো আমি ডেফিনেটলি শিওর যে রিঙ্গোদা উড লাভ টু হিয়ার টু ইউ যে তোমাদের কি ফিডব্যাক। থ্যাংক ইউ। Thank you so much for your time and all the best for জয়সলমীর জমজমাট। ক্যামেরা বিশ্বদীপের সঙ্গে বিহঙ্গি, দ্য ওয়াল, কলকাতা।